ক্যান্সারের মতন মরণ ব্যাধির সাথে যুঝতে গিয়ে নিজের পা দুটোকেই খুইয়ে বসলো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই বারবার করেই স্রোতকে বলতে থাকে যে স্রোত, জানিস তো কেন জানি না আমার দুদিন ধরেই মনে হচ্ছে যে এই পা দুটো না আমার শরীরের সাথে অ্যাটাচ না, কেন জানি না আমি আমার এই পাগুলোকে আমার বারবার করেই মনে হচ্ছে যে পাগুলো অকেজো হয়ে গেছে, আমি পাগুলো নাড়াচাড়া করতে পারছি না। এরকম কেন মনে হচ্ছে স্রোত, বল না। তখন স্রোত বলতে থাকে, দিদি ভাই আমি তো এই সম্পর্কে কিছু বলতে পারছি না এখন, আমি বরঞ্চ ডাক্তারের সাথে এই বিষয়ে একবার কথা বলে তোকে জানাবো কী হয়েছে। তখন এই কথা বলা মাত্র স্রোত যখন সার্থকের বাবাকে এবং সার্থককে এই বিষয়ে জানায়, ঠিক সেই সময় সার্থকের বাবা স্রোত বলতে থাকে যে স্রোত, এই বিষয়ে তোমার সাথে আমাদের কিছু কথা আছে, তুমি প্লিজ বৌমণিকে নিয়ে আমাদের কেবিনে আসো। তখন কেবিনে আসা মাত্রই স্রোত এবং স্রোতের বৌমণিকে ডাক্তাররা জানায় যে রাইয়ের প্যারালাইসিস হয়েছে, আর সেটা কত দিনের বা কত বছরের বা আদৌ সেটা আর কোনো দিনও ঠিক হবে কিনা সেই নিশ্চয়তা ডাক্তাররা দিতে পারে না। ঠিক সেই সময় এই কথাটা শোনার পর স্রোত অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে যে ঠাকুর, তোমার এত বড় শাস্তি দেওয়ারই ছিল, তাহলে তুমি সেটা আমাকে দিতে, তুমি আমার দিদিভাইকে এই শাস্তিটা কেন দিলে? দিদিভাই তো কোনোদিনও কোনো অন্যায় করেনি, কারোর সাথে কোনো রকম কোনো অন্যায় অবিচার করেনি, তা সত্ত্বেও এত বড় শাস্তি শুধু আমার দিদিভাইকে দিলে ঠাকুর তুমি। তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে স্রোত, এরকমভাবে বাচ্চাদের মতন তুই যদি এখন কান্নাকাটি করা শুরু করে দিস, তখন তো যখন তুই ডাক্তার হবি তখন তো তোর উপরে কেউ বিশ্বাসই করতে চাবে না। তখন তো তারা এটাই বলবে যে ডাক্তারই যখন এরকম একটা ভীতু হতে পারে, তাহলে আমাদের আর কি তারা ট্রিটমেন্ট করবে। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে দেখো স্রোত, এটার কোনো ট্রিটমেন্ট নেই, সেরকম তো কোনো কিছু না, আমরা প্রয়োজনে দিদিভাইকে থেরাপি দিয়ে দিয়ে চেষ্টা করব দিদিভাইকে একটু হলেও স্বনির্ভর করার, কিন্তু তার শর্ত পুরোপুরি যে আমরা পারবো সেটাকেও আমরা গ্যারেন্টি দিতে পারছি না। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে কিন্তু কোন মুখে আমি এই কথাটা আমার দিদিভাইকে গিয়ে বলবো বলুন তো। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে স্রোত, তোমাকে এই সময় ভেঙে পড়লে চলবে না, তোমাকে একটু শক্ত হতে হবে, কারণ তোমার দিদিভাইয়ের সামনে যদি তুমি এরকম করে ভেঙে পড়ো তখন তোমার দিদিভাইয়ের মনোবল আরও বেশি ভেঙে পড়বে। তখন এই কথা বলা মাত্র রায়ের বৌমনি বলতে থাকে যে আচ্ছা, এরার ক্ষেত্রে আমরা কী বা করতে পারি না, মানে এমন কোনো ট্রিটমেন্ট কি আদেও আছে যার ক্ষেত্রে কিনা আমরা রাইকে একটু হলেও সুস্থ করে উঠাতে পারি? কারণ এরকম করে গোটা জীবনটা যদি ও অন্যের উপরে নির্ভর হয়ে থাকে, সেই জীবনটা ও মোটেও মেনে নেবে না, ও নিশ্চয়ই মরে যাওয়ার কথা ভাববে। তখন আমরা ওকে কী সান্ত্বনা দিব বলুন? তখন এই কথা বলা মাত্র ডাক্তাররা বলতে থাকে, দেখুন এটা ট্রিটমেন্ট আছে, নেই তেমন কোনো কিছু না, কিন্তু সেটা যথেষ্ট পরিমাণে ব্যয়বহুল, আর সেই এক্সপেন্সটা আমার মনে হয় না যে আপনারা বেয়ার করতে পারবেন। তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে দেখুন ডাক্তার, আমি আপনাদেরকে বলছি যদি এটা ট্রিটমেন্ট থেকে থাকে তাহলে আপনাদের যত টাকা লাগে আমি দেবো, কিন্তু তার শর্তে আপনারা নিজেদের মতন করে চেষ্টা করুন রাই যাতে নিজে স্বনির্ভর হতে পারে। কিন্তু তার শর্তে একটা কথা স্রোত, তোকে এটা মনে রাখতে হবে যে কোনো মতেই রাইকে এটা বোঝানো যাবে না যে সে অন্যের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছে আর সে আর কোনোদিনও দাঁড়া হতে পারবে না। তাকে মনে আমাদের যথেষ্ট পরিমাণে আশা এটাই জাগাতে হবে যে না, সে কোনো একদিন হয়তো বা দাঁড়ালেও দাঁড়াতে পারে। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে আমি আমার দিদিভাইয়ের কাছে যতই ভালো মানুষের অভিনয় করি না কেন, যতই মিথ্যে বলার চেষ্টা করি না কেন, আমি আমার দিদিভাইয়ের কাছে কোনো দিনও মিথ্যে বলে আজ অবধি পার পাইনি, আর এখনও পাবো না। আমি খুব ভালো করে জানি দিদিভাই নিশ্চয়ই টের পেয়ে যাবে। তখন এই কথা বলা মাত্র রাই সকল সত্য জানা মাত্র কান্না করতে থাকে আর বলতে থাকে যে এইসব আমার সাথেই হলো। তো বন্ধুরা, ভিডিওটা সাবস্ক্রাইব